সালফেট বিয়োজিত হবে, দিয়ে কি উৎপন্ন হবে? কপার 2 প্লাস আয়ন ক্যাটায়ন আর অ্যানায়ন হিসেবে উৎপন্ন হবে SO4 2 মাইনাস। কপার সালফেট, তো চলো দেখে নিই যে কপারের তড়িৎ বিশ্লেষণ করলে কি কি হয় বা কি কি দেখা যায়, ঘটনাগুলো কি কি। তো দেখো প্রথমে আমি এখানে একটা কি করেছি, বিকারে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়েছি, সেখানে দুটো তড়িৎদ্বার নিয়েছি, আমি দেখিয়েছি একটা অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। এবার তড়িৎদ্বার দুটো কিন্তু কপারের তড়িৎদ্বার, ঠিক আছে? তাহলে তড়িৎদ্বার দুটোতেই কিন্তু আছে কপার তড়িৎদ্বার নিয়েছি ক্যাথোড আর অ্যানোড হিসেবে। আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে কি নিয়েছি? কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়েছি। তাহলে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখব, ঠিক আছে? তাহলে এর মধ্যে আছে কপার সালফেট জলীয় দ্রবণ এবং তড়িৎদ্বার দুটিকে কি করেছি, ব্যাটারির সাহায্যে যুক্ত করেছি। এবার যদি আমি এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাই বা কারেন্ট ফ্লো করি তাহলে কি হবে? দেখো তোমরা সবাই জানো যে ক্যাথোডে ক্যাটায়নগুলো কি জমা হবে, অ্যানোডে অ্যানায়নগুলো কি জমা হবে। এবার কি আছে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আছে কপার সালফেট। তাহলে কপার সালফেট বিয়োজিত হবে, দিয়ে কি উৎপন্ন হবে? কপার 2 প্লাস আয়ন ক্যাটায়ন আর অ্যানায়ন হিসেবে উৎপন্ন হবে SO4 2 মাইনাস। এবার দেখো এছাড়াও কপার সালফেটের সাথে কি জলীয় দ্রবণ, মানে জল আছে, তো জলেরও কিছু সংখ্যক অণু কিন্তু বিয়োজিত হবে। তাহলে কপার 2 প্লাস আর SO4 2 মাইনাস যেমন উৎপন্ন হবে, তেমনি জলের অণু বিয়োজিত হয়েও কিন্তু H প্লাস আর OH মাইনাস উৎপন্ন করবে, ঠিক আছে? এবার তাহলে প্রথমে দেখব যে ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ঠিক আছে? ক্যাথোডে কি যাবে? Cu2 প্লাস অণুগুলো যাবে, মানে ক্যাটায়ন যাবে। তাহলে ক্যাথোডে কি রিঅ্যাকশন হবে, যদি আমি লিখি ক্যাথোড বিক্রিয়া, Cu2 প্লাস গুলো কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন যদি গ্রহণ করে, দিয়ে উৎপন্ন হলো কপার পরমাণু বা প্রসম কপার মূলক। তাহলে এই যে ধাতব কপার উৎপন্ন হলো, এই ধাতব কপার কি করবে? ক্যাথোডের যে তড়িৎদ্বার আছে এই তড়িৎদ্বারে গিয়ে কিন্তু জমা হবে। এবার অ্যানোডে কি বিক্রিয়া হবে সেটা দেখব। তাহলে দেখো তোমরা হয়তো বুঝতেই পারছো এতক্ষণে যে SO4 2 মাইনাস বা OH মাইনাস এই অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে জমা হবে, তাই তো? আর ওরা কি করবে? তোমরা হয়তো অনেকেই ভাবছো যে SO4 2 মাইনাস বা OH মাইনাসের আয়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করবে, তারপরে হচ্ছে ধাতব পরমাণুতে পরিণত হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একদমই ঠিকঠাক। SO4 2 মাইনাস গুলো কি করবে? অ্যানোডের দিকে যাবে, ওরা ওখানে গিয়ে ইলেকট্রন বর্জন করতে চাইবে। কিন্তু SO4 2 মাইনাস গুলো ইলেকট্রন বর্জন করার আগে কি হবে? দেখো আমি কি বলেছি যে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করেছি? কপার তড়িৎদ্বার ব্যবহার করেছি, তাই তো? তাহলে অ্যানোডে SO4 2 মাইনাস বা সালফেট আয়নগুলো ইলেকট্রন বর্জন করার আগে এই যে কপার তড়িৎদ্বার, মানে কি এখানেও কপার আছে, এই কপার ধাতব কপারগুলো কি করবে? ওরা তার আগে ইলেকট্রন বর্জন করে দেবে। কেন করবে না? কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা কিন্তু সালফেট বা OH মাইনাস আয়নের তুলনায় অনেক বেশি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য যে কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা সালফেট আয়নের থেকে অনেক বেশি। সেই জন্য অ্যানোডে যে কপার তড়িৎদ্বার আছে সেই কপার তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষণের সময় কি করবে? ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাস আয়ন হিসেবে জলীয় দ্রবণে চলে আসবে, ঠিক আছে? তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে? দেখো ধাতব কপার ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাস আয়ন হিসেবে এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে কি আসছে? তাহলে এই অ্যানোড থেকে Cu2 প্লাস এই আয়নগুলো কিন্তু জলীয় দ্রবণে আসছে। তাহলে দেখো কি হলো? ক্যাথোডে ধাতব কপার জমা হচ্ছে আর অ্যানোড থেকে ধাতব কপার ইলেকট্রন বর্জন করে তড়িৎ বিশ্লেষণের মধ্যে চলে আসছে। তাহলে কি হচ্ছে না, কপারের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কি হচ্ছে না,
অ্যানোডটা কিন্তু ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কারণ কি, অ্যানোডের যে কপার আছে, এখানে যে কপার আছে, সেই কপার তো ইলেকট্রন বর্জন করে সলিউশনে চলে আসছে। আর ক্যাথোডে কিন্তু কপার জমা হচ্ছে, বা ক্যাথোডের মানে যদি বলি যে তড়িৎদ্বারের যে বডি বরাবর কি হচ্ছে, কপার জমা হচ্ছে। তাহলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্যাথোডে কপার ধাতুকে জমা হচ্ছে। আর কি হচ্ছে দেখো, অ্যানোড থেকে Cu2+ আয়ন হিসেবে কপার কি করছে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে আসছে। আর আমরা কি জানি, আগেই দেখেছিলাম তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি রয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণ রয়েছে। তাহলে কি হচ্ছে, একই সাথে এই ধাতব কপার না, Q+ আয়ন Cu2+ আয়ন কি করছে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধাতব কপারে পরিণত হচ্ছে। আর অ্যানোড থেকে কপার ধাতব কপার ইলেকট্রন বর্জন করে জলীয় দ্রবণে আসছে। তাহলে এই দুটো জিনিস মানে ক্যাথোডের বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়া একই সাথে হচ্ছে। তার জন্য আমরা বলতে পারি যে জলীয় দ্রবণে কপার সালফেটের যে ঘন কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, সেটা কিন্তু একই থাকে। কপারের তড়িৎ বিশ্লেষণে কপার সালফেটের যে গাঢ়ত্ব, তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে কপার যদি বলি তড়িৎ বিশ্লেষণের ফলাফলটা কি, কপারের তড়িৎ বিশ্লেষণের ফলাফল কি না, অ্যানোড থেকে কপারের দ্রবীভবন হচ্ছে, আর তার সাথে সমপরিমাণ ক্যাথোডে কি হচ্ছে, সমপরিমাণ কপারের অবক্ষেপণ হচ্ছে। যে পরিমাণ কপার দ্রবণে আসছে, সেই পরিমাণ কপার ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ফলাফল, কপারের তড়িৎ বিশ্লেষণের ফলাফল। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বিক্রিয়াগুলো, এই যে তিনটে বিক্রিয়া আমি লিখেছি, বিয়োজন বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আমি ঠিক যেভাবে লিখেছি, মানে এই অ্যারো দিয়ে এখানে ইলেকট্রন মানে E-, ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের ডেসক্রিপশন বক্সে নোটস দেওয়া আছে, সেটা দেখে খাতায় লিখে প্র্যাকটিস